আরশোলাদের উৎপাত নতুন হতে পারে, কিন্তু খ্যাঁকশিয়ালদের উৎপাত কিন্তু একদমই নতুন নয়। তার উৎস কিন্তু সেই 70-এর দশক থেকে। আর এই খ্যাঁকশিয়ালরা কি কি করতে পারে তা ভারতবর্ষের অন্যান্য সব রাজ্য থেকে সব থেকে ভালো জানে কারা? এই পশ্চিমবঙ্গের মানুষজন। তার কারণ এই খ্যাঁকশিয়ালদের গর্তগুলো এই পশ্চিমবঙ্গেই ছিল। একটি বিভ্রান্ত রাষ্ট্রবিরোধী আন্দোলন, তার পতন, এবং সেটা অবশ্যই সশস্ত্র ছিল। সেই পতনের পর তার রূপ পরিবর্তন হয়ে 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 সেটা আবার মাথাচাড়া দিয়ে ওঠে, ধরা যাক ওই 80-র দশক থেকে টিম টিম করতে করতে ওই যেটা বলেছিলাম যে একদম নেপাল থেকে শুরু করে, মানে পশুপতি থেকে শুরু করে তিরুপতি পর্যন্ত তার করিডর তৈরি হয়। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়, বিহার হয়ে এই পশ্চিমবঙ্গের জঙ্গলমহল, তারপর ওদিকে চলে যান নেপালের একটা অংশ। এই করিডোর যখন সেই জঙ্গলমহল টহল জুড়ে এদের এই নেটওয়ার্কটা চলছিল, এই শিয়ালের উৎপাতের যখন চরম বাড়বড়ন্ত হয়ে দাঁড়ায়, সেইটা গিয়ে যখন সরকারের অত্যন্ত দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছিল, সেই ইউপিএ 1 এবং ইউপিএ 2 এই দুটো সরকার কিন্তু তাদের সঙ্গে পেরে ওঠেনি। এবং এদের একটা শ্রেণী যারা এই জঙ্গল টঙ্গল এই সমস্ত জায়গায় গর্তের মধ্যে বসে থাকতো, তাদের আর একটা শ্রেণী, তাদের যে রসদ সরবরাহ করা, তাদের ন্যারেটিভকে বিভিন্ন জায়গায় প্রচার করা, সেই শ্রেণীটা বসে থাকতো শহরে আরামকে দাঁড়ায় এসির মধ্যে বিলাসবহুল জীবন যাপনের মাধ্যম দিয়ে। এবং এদের আর একটা কাজ ছিল, সেটা হচ্ছে তরুণ প্রজন্মকে টার্গেট করা এবং মগজ ধোলাই করা। রাষ্ট্র বিরোধিতার এত রকমের রূপ দেখে সেটার জন্যই ভাবতে বাধ্য হয়ে পড়া যায় যে বহুমুখী বহুরূপী এই রাষ্ট্র বিরোধিতা, সেটা শুধুমাত্র এই দেশের মাটি থেকেই কি উৎপত্তি, তা কি হতে পারে কখনো? যখন তাদেরই চেয়ারম্যান ছিল চীনের চেয়ারম্যান, তাদের চেয়ারম্যান, আর আজকে এসে কি দেখা যাচ্ছে, খুব বেশি পরিবর্তন কিন্তু সেই আঙ্গিকটার হয়নি। আজকে আমরা দেখতে পাচ্ছি সেই বিদেশ থেকেই কিন্তু এদের সমস্ত রকম ফান্ডিং থেকে শুরু করে যা কিছু প্রশিক্ষণ ইত্যাদি ইত্যাদি কর্মকাণ্ডগুলো চলে। আর এই আরশোলা খ্যাঁকশিয়াল বাদে বাংলাদেশি মশা মাছি ইঁদুরের উৎপাত এ তো অনেক দিন ধরে ছিল, হতে 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 একটা সেটা চরম রূপ নিয়েছিল। সেটা যখন মানুষের ঘরে বাস করাটাই প্রায় বন্ধ করে দিল এই সব মিলে, তখন মানুষ দিল উল্টে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আপনাদেরকে যেটা বলছিলাম, এর আগেও অনেক প্রমাণ পাওয়া গেছে। যারা ওয়াকিবহাল ভাবে এই ব্যাপারগুলোকে নিয়ে চর্চা করেন রীতিমতো, আন্তর্জাতিক প্রেক্ষাপটকে মিলিয়ে দেখেন যে সেইটার সাথে এখানকার কি যোগসূত্র, কিভাবে সেই উস্কানিগুলো আসছে, তারা অবশ্যই সেগুলো জানেন। কিন্তু আর একভাবে জানা যায়, সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে এই অত্যাচারকে, মানে কি ধরনের অত্যাচার, এই উচ্ছৃঙ্খল আচরণ, সেই উচ্ছৃঙ্খল আচরণকে যদি ভালো করে গভীরভাবে পর্যবেক্ষণ করা যায়, তাহলে তো অবশ্যই সন্দেহের উদ্রেক ঘটে যে আচ্ছা এটা করে পাওয়া যায় এটা কি। একদম অন্ধ রাষ্ট্র বিরোধিতা ছাড়া এর থেকে উঠে আসেটা ঠিক কি? আর ঠিক সেই জায়গাটাই কিন্তু যেটা আমরা বারবার করে এই চ্যানেলের থেকে অনেকবার চিৎকার করে করে বলি,
সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার গলাতেও উঠে এসেছে, মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী তিনিও সেটাকে মেনশন করছেন। সেটা হচ্ছে ওই দিমাগি নকশাল। আচ্ছা, এই দিমাগি নকশাল বলতে মাননীয় প্রধানমন্ত্রী ঠিক কি বোঝাতে চাইলেন, সেটা যারা বুঝতে পারছে না তাদের জন্য বলি, এই দিমাগি নকশালের একটা আলাদা নামকরণ কিন্তু পি চিদম্বরমের আমলে হয়েছিল, যাকে বলা হতো আরবান নকশাল। এখন এই নিয়ে যদি আলোচনা চলতে থাকে যে তাদের কি কর্মকাণ্ড, কি বৃত্তান্ত, সেটা অনেক দীর্ঘায়িত হতে পারে। কিন্তু এই মুহূর্তে যেটা ঘটছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী এক্সে পোস্ট করে দেখিয়ে দিলেন যে কি কি ঘটনা, কি কি ভাবে ঘটেই চলেছে, আর তার উৎসস্থলটা বারবার ঠিক ওই একটি জায়গা, সেটা হচ্ছে ওই যাদবপুর। আর সেখানে যে চিত্রগুলো মাননীয় মুখ্যমন্ত্রী ভিডিও আকারে প্রকাশ করলেন, সেটা অনেকের কাছেই কিন্তু অপরিচিত, কিন্তু আবার অনেকের কাছেই সেটা ভীষণ পরিচিত। এখান থেকে উঠে আসে একটা প্রশ্ন, এই যে এরা এই আজাদি আজাদি করে চিৎকার করে, ওই অনেক সময় দেখি যে একটা ওই ডাফলি মতো নিয়ে বাজাতে বাজাতে হাততালি দিতে দিতে এই মাঙ্গে আজাদি ওই মাঙ্গে আজাদি এই করতে করতে চলতে থাকে, বিভিন্ন সময় চলতে থাকে। কাশ্মীর মাঙ্গে আজাদি কেন, এবং সেটা এই দেশের মাটি থেকে কেন? এখন এখান থেকে তো প্রশ্ন উঠে যায় যে তুমি তাহলে বাস করছো কোথায়? তুমি যেখানে বাস করছো তুমি সেটাকে টুকরো করতে চাইছো। এক সময়ও তো দেশের হয়ে কোনো ধরনের স্লোগান এদের মুখে দেখা যায় না। তাহলে এত আজাদি যদি চায় এরা, তাহলে প্রশ্ন ওঠে গোলামি কাকে বলে, সেটা কি আদৌ এরা দেখেছে কখন? যাদেরকে জেন জি বলা হচ্ছে, তাদের সেই অনুভূতির জায়গাটাকে সম্মান জানিয়ে বলি তরুণ প্রজন্ম। সেটা তো যুগে যুগে ছিল সমাজে, এবং তরুণ প্রজন্ম সৃষ্টিশীল হবে, তরুণ প্রজন্ম আগামী দিনের সমাজ, এটা তো অস্বীকার করবার কোনো জায়গা নেই কারণ। তাহলে এই তরুণ প্রজন্মকে আজাদি আজাদি করে চিৎকার করতে হয় কখন? সেইখানটাতে প্রশ্নটা জাগে যে গোলামি ঠিক কাকে বলে, এরা কি দেখেছে? তাহলে গোলামি দেখতে গেলে এক কাজ করা যেতেই পারে, এদেরকে যদি পিওকেতে দিয়ে আসা হয়, পাক অকুপায়েড কাশ্মীর, তাহলে সেখানে গিয়ে তারা দেখুক যে সেখানে তারা আজাদি পায় কিনা। এখানটাতে বসেই যত হম্বিতম্বি করতে হবে এর কি মানে আছে? আর যে যোগসূত্রটার কথা বলছিলাম, এই ভিডিওটা সেটা আর একটা বড় নিদর্শন যে কিভাবে প্রভোকেশনটা চলছে এবং বড় আকারে সারা পৃথিবীব্যাপী এই ভারতবর্ষকে টার্গেট করা হচ্ছে, এবং সেটা অ্যান্টি ন্যাশনালিস্টদের উৎসাহ দেওয়ার জন্য ফান্ডিং থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব কিছুতে। সেই যোগসূত্রটা এর আগে এপিসোডগুলোতে আপনাদেরকে দেখিয়েছি। স্বয়ং মেটার বিভিন্ন কর্তৃপক্ষ এসে আইটি মিনিস্টারের কাছে এসে ক্ষমা চেয়েছে, জুকেরবার্গ পর্যন্ত ক্ষমা চেয়েছে। বুস্ট পোস্টের সেই কাণ্ড, এই সিজেপির জান্তার মান্তার ধর্নার সময়, আন্দোলনের সময়। আর এই যে ভিডিওটা এবার আপনাদের দেখাচ্ছি, এটা দেখুন তো। Been put into practice repeatedly, starting from the very first in 1948, when the RSS assassinated Mohandas Gandhi himself as the first act of terrorism in independent India. And yet, you can see as the RSS's guru praised Hitler's Holocaust, despite that, despite the fact that the guru of the RSS, a man who is garlanded and honored
by the chief of the RSS, who will be here in 6 days at Madison Square Garden. Despite that, MSG, James Dolan, Jim Dolan, is throwing open the doors and rolling out the red carpet to welcome the chief of the the chief of the আরএসএস এর প্রধান মোহন ভাগবত তার নিউ ইয়র্ক সফর মানে একদম সন্নিকটে, সেখানে এইভাবে দাঁড়িয়ে প্রচার করা হচ্ছে আরএসএস এর বিরুদ্ধে। কোথায়? নিউ ইয়র্ক। কেন? এখানে তো সিম্পল প্রশ্ন, যে কেন অত মাথা ব্যথা কেন? আর এখানে ওই এফসিআরএ এই বিলটা নিয়ে মূল মাথা ব্যথার কারণ এই রাষ্ট্রবিরোধীদের কেন ক্ষেপে ওঠা, সেটার এই যোগসূত্রটা কি আপনারা কিছুটা আন্দাজ করতে পারছেন না? ওদিকে একেবারে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদী যে সমস্ত গোষ্ঠী, তাদের আস্তানা হয়ে দাঁড়ানো, বলা যায় লঞ্চিং প্যাড হয়ে দাঁড়ানো একদিকে, আর একদিকে এই আরশোলা এবং খ্যাঁকশিয়ালদের উৎপাত। এর একটাই উপায়, সেই উপায়টাই মাননীয় মুখ্যমন্ত্রী এবার উল্লেখ করেছেন। ওদিকে নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সেই জায়গায় যে জিরো টলারেন্স দেখাবেন বা দেখাচ্ছেন, সেটা একটা জায়গা। তেমনি শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি একদম ঠিক ঠিক জায়গাটাতে ইঙ্গিত করলেন যে এই সমস্ত উৎপাত যদি থাকে, তাহলে এরা কখনোই একটি সরকারকে সুস্থভাবে কাজ করতে দেবে না। আচ্ছা, এখানে একটি প্রশ্ন দিয়ে শেষ করব। এই রাজ্যে, সারা ভারতবর্ষের মধ্যে তো বটেই, সারা পৃথিবীর মধ্যেও একটা বড় সময়কাল সেটা হিসাবে 34টা বছর বামপন্থীদের শাসন ছিল, সরকার ছিল, সর্বহারার একনায়কতন্ত্রদের সরকার ছিল। তাহলে আজকে যারা এই আজাদি আজাদি করে ওই কিষাণজি রেড স্যালুট বলে এই সমস্ত আন্দোলন যাদবপুরে করছে বা করে দেশের অন্যান্য জায়গাতেও, তাদের কাছে প্রশ্ন, একটি আদর্শ রাষ্ট্র ব্যবস্থা, আদর্শ প্রশাসন কেন তৈরি করতে পারলেন না বাপু? এমনকি কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার মধ্যে যোগদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রধানমন্ত্রিত্বের অফারও কিন্তু চলে এসেছিল। আপনারা সেগুলো কিছুই নেননি, প্রত্যাখ্যান করেছেন, জ্যোতি বসুকে হতে দেননি প্রধানমন্ত্রী। আর এখানটাতে মানুষ আপনাদের কেন ছুঁড়ে ফেলে দিল? আদর্শ রাষ্ট্র ব্যবস্থা, আজাদি, এই সমস্ত আপনাদের চাই যদি, এই উত্তরটা দেবেন তো। 34টা বছরকে আপনারা কি আদর্শ ব্যবস্থা তৈরি করেছিলেন, কিভাবে ধ্বংস করেছিলেন শিক্ষা থেকে শুরু করে শিল্প, যার ফলবশত মানুষ আপনাদেরকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছিল 2011-তে। আর তারপরে এই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মাঝে মধ্যে এখন ফেসবুকে এসে আবার মিথ্যাচার শুরু করেছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের 15টি বছর তিনি তো আপনাদের খুব বন্ধু টন্ধু ছিলেন। এখন তো দেখাই যাচ্ছে কতটা বন্ধু আপনাদের তিনি। তাহলে সেখানেও তো আপনারা কিচ্ছু কলকে পাননি। তাহলে আর অবশিষ্ট বলে কি পড়ে আছে? সারা পৃথিবীর নিরিখে আপনাদের এই উৎপাত সারা পৃথিবীর সব কটা দেশ বর্জন করেছে। আর এখানে এটা ভাববেন না এখানকার মানুষ ওই আগের মতো আছে, নেই। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ ওই ন্যাড়া বেলতলায় যাওয়ার মতো, বেলতলায় গেছে, মাথায় বেল পড়েছে, আবার গেছে, আবার বেল পড়েছে, আবার গেছে, আবার বেল পড়েছে, এই নিয়ে 3-4 বার হয়ে গেছে। সে যা ঠেকে শিখেছে, ঠকে শিখেছে আর দেখে শিখেছে, তাতে করে আর খুব একটা চান্স নেই এই সমস্ত
উৎপাতকে তারা মুখ বুজে বরদাস্ত করে নেবে। শুধু দর্শকবৃন্দ, আপনাদের এই এপিসোডগুলো ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন, আপনারা সাবস্ক্রাইব করুন, আপনারা নোটিফিকেশন অন রাখুন। আর আপনাদের সঙ্গে দেখা হবে আবার সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতরম। নমস্কার।